চলছে মহাপুজোর আড্ডা। আরে হৈমবতী শিবসহাগী রাজার নন্দিনী, রাজার নন্দিনী, তার কপালে পগলা ভোলা, লোকে কি কবে, লোকে কি কবে। সাজতে হবে, সাজতে হবে, শিব তোমারে সাজতে হবে, সাজতে হবে। আরে হৈমবতী শিবসহাগী রাজার নন্দিনী, রাজার নন্দিনী, তার কপালে পগলা ভোলা, লোকে কি কবে, লোকে কি কবে। সাজতে হবে, সাজতে হবে, শিব তোমারে সাজতে হবে, সাজতে হবে। বাকছাল ফেলিয়া সিনে শান্তিপুরি করবে, এ পোড়া চড়া পায়ে নতুন জুতা চড়বে। বাকছাল ফেলিয়া সিনে শান্তিপুরি করবে, এ পোড়া চড়া পায়ে নতুন জুতা চড়বে। এই বছর বছর সবটাই উমা দুর্গার পেতে রবে। মচ মচ এই মচ, এই মচ, এই মচ 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 সবটাই উমা দুর্গার পেতে রবে। পাড়ার লোকে ইয়ার বাবু শিব বাবু কবে, শিব বাবু কবে। সাজতে হবে, সাজতে হবে, শিব তোমারে সাজতে হবে, সাজতে হবে। জটার ঘটা কাট হেসি বাবু ছাঁটি ছাঁটিবে, আর সির সম্মুখে গিয়া অলপট কাটিবে। জটার ঘটা কাট হেসি বাবু ছাঁটি ছাঁটিবে, আর সির সম্মুখে গিয়া অলপট কাটিবে। সাড়ে চড়া হলো ভোলা, সাড়ে চড়া হলো ভোলা, রেলের গাড়ি চড়বে, শিব রেলের গাড়ি চড়বে। এই সোহাগ পাম অঙ্গে তোমার উমা হেলে রবে, উমা হেলে রবে। সাজতে হবে, সাজতে হবে, শিব তোমারে সাজতে হবে, সাজতে হবে। আরে হৈমবতী শিবসহাগী রাজার নন্দিনী, রাজার নন্দিনী, তার কপালে পগলা ভোলা, লোকে কি কবে, লোকে কি কবে। সাজতে হবে, সাজতে হবে, শিব তোমারে সাজতে হবে, সাজতে হবে, সাজতে হবে, শিব তোমারে সাজতে হবে, সাজতে হবে, সাজতে হবে, শিব তোমারে সাজতে হবে, সাজতে হবে। নমস্কার, আপনারা দেখছেন আজ বাংলা। আপনাদের সাথে আমি সৌমিত্র। শুরু করছি রূপনগর ফুড প্রোডাক্ট এবং আরামবাগ হোটেল অ্যান্ড রিসোর্ট প্রাইভেট লিমিটেড প্রযোজিত আমাদের বিশেষ অনুষ্ঠান। যে অনুষ্ঠান আমরা শুরু করেছিলাম ষষ্ঠীর দিন থেকে আজকে মহাদশমী, আর সেই পুজোর আড্ডা, মহাদশমীর পুজোর আড্ডায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এবং আপনাদের প্রত্যেককে জানাচ্ছি শুভ বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ কিন্তু এই মুহূর্তে যখন আমরা আড্ডা দিতে বসেছি, তখন প্রতিটা মণ্ডপে কিন্তু একটাই সুর, ঠাকুর থাকবি কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। এই সুর কিন্তু সারা বাংলার আকাশে বাতাসে। আজকে আমরা যখন এখানে আড্ডা দিতে বসেছি, যে মানুষগুলোকে পেয়েছি তাদের সঙ্গে একটু পরিচয় করে দিই। যার গান দিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা শুরু করলাম, আপনাদের প্রত্যেকের পরিচিত, তাকে আপনারা প্রতিদিন দেখেন একটু অন্য ভূমিকায়, আর আজকের ভূমিকাটা একেবারে অন্য। আসলে আজকে সে যে ভূমিকায় অবতীর্ণ হয়েছে, সেই ভূমিকাটাই তার অরিজিনাল ভূমিকা। সে গায়ক এবং উপস্থাপক, আবৃত্তিকার এবং সঞ্চালক, সেই দীপেন্দু হালদার। দীপেন্দু, স্বাগত জানাই। আমার ডান দিকে রয়েছে বিশিষ্ট সঙ্গীত শিল্পী মৌসুমী বন্দ্যোপাধ্যায়। মৌসুমী বাবু, মৌসুমী দেবী, আপনাকে স্বাগত জানাই। ডান দিক থেকে পরিচয় করিয়ে দিই একবারে। আমাদের আজ বাংলার রাজনৈতিক বিশেষজ্ঞ, বিশিষ্ট শিক্ষাবিদ সন্দীপ রায়। সন্দীপ বাবু, আপনাকে স্বাগত জানাই। শুভ বিজয়া দশমী। এই যুগ এই সময় পত্রিকার সম্পাদক যিশু রয়েছে আমাদের সঙ্গে। যিশু, তোমাকে স্বাগত জানাই। সকলকে শুভ দশমী।
এবং ডান দিকে রয়েছে একেবারে বাদিকে রয়েছে কুসুমিতা, সঙ্গীত শিল্পী কুসুমিতাকে স্বাগত জানাই। আমরা অনুষ্ঠান যে জায়গা থেকে শুরু করব, আমি যেটা বললাম, ঠাকুর থাকবি কতক্ষণ, ঠাকুর যাবি বিসর্জন। আসলে আজকে বিসর্জন হয়ে যাচ্ছে, সবাই বলছে কখন বিসর্জন হবে, বিভিন্ন মণ্ডপে তার তোড়জোড় শুরু হয়ে গেছে, মহিলারা সিঁদুর খেলায় মেতে উঠেছে। কিছু কিছু বড় পুজো মণ্ডপগুলো অবশ্যই আজকে হয়তো শাস্ত্র মতে সেখানে সুতো কেটে দেওয়া হবে, দেবীর বিসর্জন হয়ে যাচ্ছে, কিন্তু মণ্ডপ, আলোকসজ্জা এবং প্রতিমা সবকিছুই কিন্তু সেখানে থাকবে। তো সেই কারণে সেখানে পুজোর রেশ কয়েকটা দিন চলবে, একাদশী দ্বাদশী পুজোর রেশ চলবে। কিন্তু আজকে কিন্তু একটা ব্যাপার যে বিসর্জন হয়ে গেল, এই বিসর্জনটা শাস্ত্র মতে যে প্রতিমাকে বিসর্জন করে দেওয়া হলো, বিসর্জনটা কার হচ্ছে? আসলে কি শক্তি, দেবীকে তো আমরা শক্তি রূপে আমরা দেখি, আসলে কি শক্তির বিসর্জন হয়ে গেল? আবার কি সারা বছর একটা অনিশ্চয়তা, একটা উদ্বেগ, উৎকণ্ঠা, আসলে বিসর্জনটা কি, সেই নিয়েই কিন্তু আমাদের আজকের এই আড্ডা দেব। এবং শুধু বিসর্জন নয়, এখানে জানবো পুজোটা কিরকম ভাবে কাটিয়েছে এবং আজকে দশমীর দিন কি কি হয়, প্রাচীন যুগ থেকে যেটা চলে আসছে দশমীর দিনগুলোতে, সেইটাও আমরা কিন্তু আজকে শুনবো বিভিন্ন ভাবে। আমরা প্রথমেই সন্দীপবাবুর কাছে যাবো। সন্দীপবাবু, বিসর্জন মানে কি শুধুই শক্তির বিসর্জন হয়ে গেল, আবার একটা বছর উৎকণ্ঠা, আবেগ? আসলে এটা একটা অনেক বড় কথা। দুর্গাপুজো ঠিক পুজো না বলে উৎসব বলাটাই বেটার। দুর্গা পুজো যেটা, সেটা এখন আর সেই অর্থে খুব কম জায়গাতেই হয়। এখন এটা বাঙালির শ্রেষ্ঠ উৎসব। এখন বাঙালির কেন, অবাঙালিরাও এই পুজোতে মাতে। শুধু হিন্দু না, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, সব ধর্মের লোকেরই এটা বড় ফেস্টিভ্যাল। কথার মাঝখানে একটা কথা বলি, আমরা যে ষষ্ঠীর দিন থেকে আলোচনা করছি, সেই আলোচনায় যারা যারা অতিথিরা এসছে সবার কিন্তু একই বক্তব্য। আমি দেখছিলাম যে মেহবুব রহমান, তিনি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, মুসলিম। তিনি কিন্তু বোধহয় অষ্টমী বা নবমীর আড্ডাতে এসে দিব্যি পুজোর গান কালকের আড্ডা, গতকালই দিব্যি পুজোর গান গেয়েছেন, পুজো নিয়ে অনেক কবিতা বলেছেন। তার মানে ব্যাপারটা এটা ঠিক পুজো না বলে আমার মনে হয় এটা উৎসব বলাই ভালো। আর বিসর্জন এই কথাটিতে ব্যক্তিগতভাবে আমার তীব্র আপত্তি। কনসেপ্টটা হচ্ছে দুর্গা 4 দিনের জন্য, শিব একটু আগে দীপেন্দু গান গাইছিল, শিব তো একটা অদ্ভুত ধরনের ক্যারেক্টার। শিব একদিকে দেবতা হিসেবে পূজিত হন, আবার একদিকে যদি শিবকে আমরা একজন মানুষ ভাবি, তাহলে একটা প্রচন্ড পাওয়ার আছে মানুষটার, খামখেয়ালি। এই আজকের দিনে বাউলদের মতো, বাউল ফকিরদের মতো একটা অদ্ভুত ধরনের মানুষ। তো 4 দিনের জন্য স্ত্রীকে ছেড়ে দিয়েছেন, তিনি বাপের বাড়ি এসেছেন। তো বাপের বাড়ি থেকে তিনি আবার শ্বশুর বাড়িতে ফিরে যাচ্ছেন, এই তো মূল কনসেপ্ট এটা। তো এই কনসেপ্টের ব্যাপার হচ্ছে বিসর্জন কিছু নয়, দুর্গা আজকে একটা জায়গা থেকে আর একটা জায়গাতে যাচ্ছেন। অ্যাকচুয়ালি দুর্গা তো পুরো সংসার নিয়ে আসেন, এত বড় মূর্তি, এত কিছু, এটাকে সারা বছর রেখে দেওয়াটা খুব ঝঞ্ঝাটে, সেই জন্য জলে দিয়ে দেওয়া, এর বাইরে কিচ্ছু না। এটা যদি একটু খুব ছোট হতো, দুর্গার মূর্তিটা দেখতে অসাধারণ, তাকে হয়তো বাড়িতে লোক রেখে টেকে দিত, কিন্তু দুর্গা পুরো ফ্যামিলি নিয়ে আসে, এই কলা বউ, সরস্বতী, লক্ষ্মী টক্কি, ওষুধ টষুধ মিলে একটা কেলেঙ্কারি ব্যাপার, মানে একান্নবর্তী পরিবার। আর এমনিতে এখন একান্নবর্তী পরিবারের কনসেপ্টটাই আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তাহলে দুর্গার পরিবারকে যদি আবার এই পরিবারের মধ্যে ঢোকা যায়, তাহলে মানুষ থাকার জায়গা থাকবে। সেই জন্য দুর্গাকে বিসর্জন বলা হয়। বিসর্জন ঠিক না, এক জায়গা থেকে আর একটা জায়গাতে স্থানান্তর, এটা একটা দিক। আর দ্বিতীয় দিক, দুর্গা হচ্ছে শক্তির প্রতীক। তুমি যদি দেখো, তুমি মহাভারতে যাও, মহাভারতে আমরা খুব সহজে বলি দ্রৌপদী লাঞ্ছনা হয়েছিল, বস্ত্রহরণ হয়েছিল, এই জন্য নাকি কুরুক্ষেত্র যুদ্ধ হ্যাঁ না তা না একটা ভাস পাল, কিন্তু তা নয়। এর বীজ তো যখন বড় ভাইটা কি জানো না, ধৃতরাষ্ট্র যখন বিয়ে হচ্ছে গান্ধার কন্যার সঙ্গে, তাকে ভীষ্ম যে জোর করে তুলে নিয়ে আসছে। অ্যাকচুয়ালি শকুনি বিয়ে দিতে চায়নি, বলপূর্বক ভীষ্ম তুলে এনেছে। এবং ভীষ্মের যে ভাই, ভীষ্ম তো বিয়ে করবে না বলেছিল, তার যে অম্বালিকা এই যে গল্প, সেখানেও কিন্তু ভীষ্ম জোর করে 3 কন্যাকে হরণ করেছে, সেটাও জোরপূর্বক। তাহলে নারীদের কিন্তু মহাভারতের যে দ্রৌপদীটা একটা ওই মহাভারতের নায়িকা চরিত্র বলা হয়,
এই জন্য দ্রৌপদী অনেক পরের কথা, এর বীজ পোঁতা হয়তো অনেক আগে। ধৃতরাষ্ট্রের বিয়ে, ভীষ্মের ভাইয়ের বিয়ে, এখানে ধ্বংসের বীজ হয়েছে। তো তখনও তাই হয়েছে রামায়ণে, সেখানেও এক ঘটনা। আবার আজকের দিনে আমরা বলছি নারীরা নাকি প্রচুর স্বাধীন, নারীরা আকাশে যাচ্ছে, এসডি হচ্ছে, বিডি হচ্ছে, ডিএম হচ্ছে, হ্যাঁ না দেখা, কিন্তু দেখো সিঁদুরটি পড়তে হয়, শাঁখারি পড়ে। কি এটা বন্ধন, তো আটকে রাখার একটা প্রচেষ্টা। আরে আমিও তো বিবাহিত, আমাকে কে থরি বুঝবে আমি বিয়ে করেছি? আমি অবলীলায় আরেকটা মেয়ের সঙ্গে যে গোপন করে চলতে পারি, কিন্তু একটা মেয়েকে এই কনসেপ্টে বেঁধে রাখ, এই প্রচেষ্টাটা কিন্তু আগেও ছিল, আজকের দিনও একই রকম ভাবে আছে, একটু পরিবর্তন হয়নি, খোলসটা পরিবর্তন হয়েছে। তো দুর্গা হচ্ছে এই জাতিটার তো একটা প্রতিনিধি, তিনি অসুরবধ করে ফেলেছেন, তার মানে তার কাজ শেষ হয়ে গেছে, এটা হবার কারণ নেই। মানে একটা মহিলা ডিএম হয়েছে বা আকাশে উড়েছেন, তার মানে মহিলারা স্বাধীন হয়ে গেছেন, এটা নয়। এটা যেমন নয়, যেমন দুর্গা একটা অসুর মেরেছেন অনেক, দুর্গার কাজ শেষ। এই সমাজটা হচ্ছে মহিলা শাসিত সমাজ হয়ে গেছে, এরকমও নয়। এই মহিষাসুর কিন্তু আমাদের সমাজে প্রচুর আছে। তো দুর্গা আর একটা জায়গাতে কয়েকদিন কিছুদিন আবার যাচ্ছেন, প্রয়োজন আবার আসবেন। দুর্গা তো প্রয়োজন এসেছে, দেবতাদের প্রয়োজন, দেবতারা পারেননি, দুর্গাকে ডাকতে বাধ্য হয়েছিলেন, মানে পুরুষ পারেনি, নারীকে অবলম্বন করতে হয়েছিল। আজকে তুমি দাঁড়িয়ে দেখো, তুমি একজন শিল্পপতি বলো, আর একদম খুব কাছে মানে নিচু তলার লোকের কথা বলো, সেখানেও দেখবে এই নারী শক্তির প্রয়োজন আছে। দুর্গাতেই নারী শক্তির প্রতীক, মানে দুর্গাদের বিসর্জন কখনো হয় না। দুর্গাটা ছিল, দুর্গাটা আছে, আগামী দিনেও থাকবে। কাজেই আজকে শুভ বিজয়া দশমী কথাটাতে আমার আপত্তি আছে। শুভ দশমী, এটা দিয়ে অনুষ্ঠান শুরু হতে পারে। একদম একদম একদম। এই দশমীর শুভেচ্ছা আরেকবার আপনাদেরকে জানাই। আসলে আজকের এই যে দশমীর দিন সিঁদুর খেলায় মেতে ওঠা মানে মা তার সন্তান সন্ততিদের নিয়ে কৈলাসের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, এবং এই রওনা যখন দিচ্ছেন তখন বাড়ির মহিলারা সিঁদুর খেলা, এবং সিঁদুর খেলার পাশাপাশি যেটা অবশ্যই যেটা হয় আজকে প্রত্যেকটা বাঙালির বাড়িতে, সেটা হচ্ছে নারকেল নাড়ু। আমি মৌসুমীদের কাছে জিজ্ঞাসা করবো, মৌসুমী এই যে পুজোর বিজয়া দশমী মানে নারকেল নাড়ু, আপনার বাড়িতে কি নারকেল নাড়ু তৈরি কি শুরু হয়ে গেছে, না আগে থেকে তৈরি করা? আমরা শুটিং শেষ করে সকালবেলা যাবো তো। একদম 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 একদম। না, এটা তো মানে পুজো শুরুর আগে নারকেল নাড়ুটা হয়, থাকে স্টকে থাকে, তো পুজোর সময় একটু আধটু সবারই খাওয়া হয়। তো আমার বিজয় দশমীতে একটু বেশি ব্যবহার হয়, কিন্তু মানে তৈরিটা আগে থেকে তৈরি হয়ে যায়। একেবারে আমাদের আলোচনা একেবারে জমে উঠেছে, জমজমাট আড্ডা, এই দশমীর আড্ডা। কারণ পুজো শেষ হয়ে যাচ্ছে, অনেকের মনই কিন্তু ভারাক্রান্ত এই কারণে কাল থেকে আবার গিয়ে কাজে শুরু করতে হবে, নতুন উদ্যমে কাজ শুরু করতে হবে। কিন্তু এখনো বেশ কয়েকটা দিন ছুটি রয়েছে আমাদের হাতে, সরকারি ছুটি রয়েছে। তো লক্ষ্মী পুজো পর্যন্ত এই ছুটির আমেজ থাকবে, সেই আমেজটাকে নিয়ে এই মুহূর্তে বিজয়া দশমী এবং এই ছুটির আমেজ আরো কিছুদিন থাকছে, এই আনন্দে আমরা মৌসুমীদের একটা গান শুনবো এই আলোচনায় থাকতে থাকতে। সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাজনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা হারি কত, সে কি বলি চেতনা, সে কি বলি চোখের জল, সে কি বলি দুঃখের শ্বাস, লোকে তবে বলে কি সুখের তরে এমন দুঃখের আমার চোখে তো সকলে শোভা, সকলে নবীন, সকলে বিমল, সুনীল আকাশ শ্যামল কানন, বিষাদ জোছনা কুসুম কোমল, সকলে আমার মতো তারা, কেবলি হাসে কেবলি গায়, হাসিয়া ফেরিয়া মরিতে চায়, না জানি বেদন না জানি রোদন, না জানি সাধে
যাতনা যত পুলিশে হাসিতে হাসিতে ঝরে জোছনা হাসিয়া মিলাই যায় হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশের তারা দেয়ালে গায় আমার মতো সুখীতে আছে আয় সুখী আয় আমার কাছে সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোরে জুড়াবে প্রাণ প্রতিদিন যদি কাঁদিবে কেবল একদিন নয় হাসিবি তোরা একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা ভাবনা কাহারে বলে সুখী যাতনা কাহারে বলে তোমরা যে বড় দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সুখী ভালোবাসা গান সে কি বলি যাতনা সাধু সাধু বলার আগে একটা বলি, একদম। এই আমি যে কথা শেষ করছিলাম, হ্যাঁ। দেখো বলছে রবি ঠাকুর ভদ্রলোক তো মানে কিছু বাকি রাখেনি, সব কেটে দিয়ে গেছে। এইমাত্র দিদি যে গানটি গাইলেন, বলছে প্রতিদিন আমি কাঁদি, প্রতিদিন কাঁদি, একদিন একটু হাসি। সেই এটা হাসিটা বোধহয় একটা নারী বলতে পারে, একদম একদম যে প্রতিদিন আমি কাঁদি এবং হাসতে হাসতে মরতে পারি, খেলতে খেলতে মরতে পারি, এটা বোধহয় তুমি আমি পারি না। একদম এই জন্যই দুর্গার বিসর্জন নেই। একদম এই এই একটি কথা, তুমি হাসতে হাসতে, তাই তো বললেন দিদি, হাসতে হাসতে মরতে পারি, খেলতে খেলতে মরতে পারি, প্রতিদিনই কাঁদি, একদিন নয় একটু হাসি। আসলে খেলা খেলা দিয়ে শুরু, খেলতে খেলতেই শেষ। একদম। যিশু, হ্যাঁ। আজকে বোধহয় আমরা বোধহয় বেশি কান্নাকাটি করি, আজকে বোধহয় সত্যি কান্নাকাটির দিন না, একদম। আজকে বোধহয় সব থেকে হাসির দিন। একদমই। তোমার তো এই বিসর্জন তোমার কাছে কিরকম প্রভাব ফেলে, তোমার দর্পণটা কিরকম এই বিসর্জনের? দেখো, বিসর্জন তো নয়, এটাও একটা শুরু বলা যেতে পারে। যখন আমরা একটা জায়গায় শেষ করছি, একটা শুরু আসছে। এখানে দেবী দুর্গা আসছেন, যদি দাদার কথাকে একটুখানি অন্যরকম ভাবে বলি, যে এখানে তো একজন শক্তি এলেন, তিনি আমাদের শক্তি দিয়ে গেলেন, পাওয়ার, যে খারাপ সময়টাকে কাটিয়ে তুমি ভালো কিছু করো। এইটাকে যদি আমরা ফলো করে এগোতে পারি, তাহলে আমরা দেখবো সামনে আমাদের যে কাজের সময় বা বাকি যে সারাটা বছর পড়ে আছে, সেইখানে সেই শক্তির উদ্যম দিয়ে আমরা কাজ করতে পারি। এখানে আমরা কি দেখতে পাই, যে উনি মহিষাসুরকে বধ করছেন। আমরা যদি মহিষাসুরকে রূপক আকারে দেখি, যে মহিষাসুরটা শুধু মহিষাসুর নয়, ওখানে একটা প্রতীক, যেটা আমাদের খারাপ সময়ের প্রতীক হতে পারে, অশুভ শক্তির হতে পারে। অশুভ শক্তির হতে পারে, তো মানে পুরোটাই তো প্রতীক। একদম। এবং সেই প্রতীকটা একদমই তাই। অশুভ শক্তির প্রতীক। এবার সেই জায়গায় দাঁড়িয়ে সেইগুলোকে আমাদের কামোভার করবো, আমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসবো, সেই উদ্যম নিয়ে আমরা আনন্দ করতে পারি। আজকে আমরা যেমন মাকে বিদায় জানালাম, আবার তাকে ধরে রাখলাম মনে, যে যেভাবে উনি খারাপটাকে বধ করেছেন, আমরাও খারাপটাকে বধ করব এবং লড়াই করব সেইটার জন্য। সেই আনন্দে আমরা এবং মাকে পারি। আরেকটা ব্যাপার আছে, মহিষাসুরেরও কিন্তু কোথাও কোথাও পুজো হয়। হ্যাঁ, একদমই। হ্যাঁ, হয়তো কোথাও কোথাও নেই, মহিষাসুরের তো আমি পুজো দুর্গার হয়। সাথে বলছি না, আলাদাভাবে মহিষাসুরের একদমই, পুজো হয়, একদমই। সেখানে পুরুষাকার রূপে পুজো করা হয়। একদম। এবং মহিষাসুর মানে মহিষাসুর পুজো, দুর্গা পুজো নয়। এবং মহিষাসুর, এটা হয়। হ্যাঁ, এটা হয়। এবং সেটা গুজরাটের দিকে হয়। পুরুষাকার যে রূপ, হ্যাঁ। সেই রূপে মহিষাসুরকে দেখানো হয়। এবং মানে পুরাণে এটাই করা আছে, উনি খুব ধার্মিক ব্যক্তি ছিলেন। একদমই তাই। এবং উনি মাতৃরূপে মানে মেয়েদেরকে সজ্ঞানে মানে যথেষ্ট ভালোবাসতেন উনি, সম্মান এবং দিতেন। সম্মান দিতেন, এক মানে কথায়। পুরাণের গল্প তো নানান কনসেপ্ট আছে। একদমই। আমরা এই যে পুরাণের গল্প সমস্ত কিছু নিয়ে, আজকের কিন্তু প্রকৃতি বেশ চঞ্চল, এবং এই চঞ্চল অবস্থাতে ময়ূর কিন্তু মেঘ ডাকে হচ্ছে, মেঘ ডাকলে তার পাখা মেলে ধরে আর কি। কিন্তু আজকে এমন একটা দিন, মেঘ ধরুক বা না ধরুক, সবাই কিন্তু বেশ চঞ্চল, পুজো জুড়েই তো মেঘ ধরেই রইল, এরকম একটা ব্যাপার। তো সেরকম একটা চঞ্চল অবস্থায় সবাই রয়েছে। এই চঞ্চল অবস্থাটাকে যদি একটু সঙ্গীতের মাধ্যমে প্রকাশ করা যায়, সেটা কুসুমিতার গানের মাধ্যমে
কুসুমিতা জানাবে যে প্রকৃতির অবস্থা কি, ময়ূরের অবস্থা কি আজকের দিনে। না, ওর মনের অবস্থা সেরকম। হ্যাঁ, ওর মনের অবস্থাও সেরকম কিনা সেটা আমি ওর গানের মাধ্যমে জেনে নেব। বারবার করে মনে হচ্ছে আজকের এই দশমীর সকাল এবং আজকের রাতটা সত্যি আমরা কেউ যেতে দিতে চাই না, কারণ আজকের রাত পেরিয়ে গেলেই কিন্তু পুজো শেষ হয়ে যাবে, এটা আমরা কেউ চাই না। আর আমরা কিন্তু আড্ডা কোনোভাবেই এখন শেষ করব না। আমরা ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখতে থাকুন রূপনগর ফুড প্রোডাক্ট এবং আরামবাগ হোটেল এবং রিসোর্ট প্রাইভেট লিমিটেড প্রযোজিত আমাদের এই বিশেষ অনুষ্ঠান মহাপুজোর এই বিশেষ আড্ডা দশমী স্পেশাল। আমরা ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। দেখতে থাকুন আজ বাংলা। শারদাকাশে আলোর রেখা, তোমার সাথে হবেই দেখা। নবরূপে লাইট হাউস আরামবাগ হোটেল অ্যান্ড রিসোর্ট প্রাইভেট লিমিটেড আপনাদের সেবায় নিয়োজিত। আরামবাগ বাসুদেবপুর মোড় থেকে মাত্র 2 মিনিট। স্বাস্থ্যসম্মত ও রুচিসম্মত খাবার ও থাকার বিশ্বাসযোগ্য অত্যাধুনিক হোটেল।
আপনাদের সকলকে জানায় স্বাগত। রূপনগর ফুড প্রোডাক্ট এবং আরামবাগ হোটেল অ্যান্ড রিসোর্ট নিবেদন করছে মহাপুজোর আড্ডা। দেখুন ষষ্ঠী থেকে দশমী শুধুমাত্র আজ বাংলায়। गुड मॉर्निंग मॉर्निंग स्माइलिंग स्माइलिंग रुकना कर तो दिल मारी चाय सिंकिंग तुम पे मुझे जस्ट वाटर खेले होए में जज चार्मिंग मिल्क बाइट दोस्ती टाइट टाइट नेवर फाइटिंग गुड इवनिंग इवनिंग द फ्लाइट इन रुकना कर दो दिले दिल दा डांसिंग ट्याव 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 রূপনগর বিস্কিটস 8 থেকে 80 খেতে ভালোবাসি। শারদাকাশে আলোর রেখা, তোমার সাথে হবেই দেখা। নবরূপে লাইট হাউস আরামবাগ হোটেল অ্যান্ড রিসোর্ট প্রাইভেট লিমিটেড আপনাদের সেবায় নিয়োজিত। আরামবাগ বাসুদেবপুর মোড় থেকে মাত্র 2 মিনিট। স্বাস্থ্যসম্মত ও রুচিসম্মত খাবার ও থাকার বিশ্বাসযোগ্য অত্যাধুনিক হোটেল আপনাদের সকলকে জানায় স্বাগত। রূপনগর ফুড প্রোডাক্ট এবং আরামবাগ হোটেল অ্যান্ড রিসোর্ট নিবেদন করছে মহাপুজোর আড্ডা। দেখুন ষষ্ঠী থেকে দশমী শুধুমাত্র আজ বাংলায়। गुड मॉर्निंग मॉर्निंग स्माइलिंग स्माइलिंग रुकना कर तो दिल मारी चाय सिंकिंग तुम पे मुझे जस्ट वाटर खेले होए में जज चार्मिंग मिल्क बाइट दोस्ती टाइट टाइट नेवर फाइटिंग गुड इवनिंग इवनिंग द फ्लाइट इन रुकना कर दो दिले दिल दा डांसिंग ट्याव 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 রূপনগর বিস্কিটস 8 থেকে 80 খেতে ভালোবাসি। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন রূপনগর ফুড প্রোডাক্ট এবং আরামবাগ হোটেল এবং রিসোর্ট প্রাইভেট লিমিটেড নিবেদিত আমাদের এই বিশেষ পুজোর আড্ডার অনুষ্ঠান। আজকে মহাদশমী। আমরা যেখানেতে বিরতিতে গিয়েছিলাম যে এই রাতটা যেন শেষ যেন না হয়, আজকের দিনটা যেন শেষ যেন না হয়। সত্যি তো আজকের এই যে দিন এবং রাত শেষ করতে এই কারণে চাইছি না, তার কারণ হচ্ছে যে পুজোতে অনেক ভালো ভালো স্মৃতি, যে স্মৃতিগুলো শুরু হয়েছে ঠিক মহালয়া থেকে বা মহালয়ার ঠিক আগে থেকে, বিশেষ করে পুজোর সময় এসে সেগুলো যেন বাস্তবে রূপদানের একটা প্রচেষ্টা তৈরি হয় আমাদের মধ্যে। আসলে সপ্তমীতে দেখা আর অষ্টমীতে সেই না বলা কথাটাকে বলে ফেলা, যেটা অষ্টমীর এপিসোডে বারবার করেই বলছিলাম। পুজো মানেই কিন্তু অনেক প্রেম, অনেক কিছু হুল্লোড় এবং আনন্দ, এবং সেই প্রেমের এখানে অনেক ব্যর্থতা, অনেক সাফল্য, অনেক কিছু জড়িয়ে রয়েছে এই পুজো নিয়ে।
পর্যায়ে এখানে কিন্তু অনেকে কাঁদছে আনন্দে, অনেকে কাঁদছে দুঃখে, আবার অনেকে অপেক্ষা করছে আসল কথাটা বলার জন্য। আসলে এই কি কথা সেটা কিন্তু আমরা মৌসুমীদির গানেতে জানবো এবং তারপরে আমরা আলোচনায় চলে যাবো। এই গানের আগে তুমি প্রেম যখন পুজোতে এলে, হ্যাঁ। একটা বিষয় আছে, সেটা হচ্ছে তুমি দেখবে এই কিছুদিন আগে কোর্ট একটা রায় দিয়েছে না, পরকীয়াকে আইনি স্বীকৃতি দিয়েছে। তো পরকীয়া আগেও ছিল, কিন্তু এখন আবার সেটা আইন সিদ্ধ পরকীয়া হয়েছে। তো পরকীয়াটা যদি বাদও দিয়ে দেওয়া হয়, তো এখানে যারা আছি আমরা অধিকাংশই তুমি ম্যাক্সিমামটাই বোধহয় বিবাহিত, ওই দ্বীপের এখনো সর্বনাশটি ঘটেনি, বাকি সবারই রয়েছে। তো এই জায়গাতে মানে দেখবে তুমি বিয়েটা যখন আস্তে আস্তে পুরনো হয় না, রোমান্সটা যেন আস্তে আস্তে কমতে থাকে। একদম একদম মানে অনেকে আমি আজকে ক্যামেরার সামনে বলে ফেললাম, বাকিটা বলতে হয়তো লজ্জা বোধ করছে। একদমই তাই। বিয়েটা যত পুরনো হয় তত প্রেমটা কমতে থাকে, কিন্তু কিছু একটা অকেশন মানে না সেই প্রেমটা নতুন করে পাওয়া আর কি। তো মৌসুমী দিদি এরকম একটা কিছু গান শোনায়, তারপরে আমরা আলোচনায় আসবো। প্রেমগুলো মানে অব্যক্ত প্রেম যেন আসলে কি জানো তো, যেটা আমি বলছিলাম কয়েকটা এপিসোড ধরেই বলেছি, বিশেষ করে অষ্টমী এপিসোডে বোধহয় সম্ভবত বলছিলাম যে আসলে যে কোনো অবৈধ জিনিসই কিন্তু ভালো, যে কোনো অবৈধ জিনিসই ভালো। যত উপন্যাস দেখবে পুজো সংখ্যা, তুমি পুজো সংখ্যা দেখো, আমি 3-4টে পড়ছিলাম, তাতে ম্যাক্সিমাম যে গল্প তাতে কিন্তু পরকীয়া যেন হয় না। রাধা চৈতন্য শ্রীকৃষ্ণ পদাবলী এ তো একটা মানে পুরোটাই পরকীয়া একদম। এবং মানুষের আকর্ষণটাই তো নিষিদ্ধ জিনিসের প্রতি, সেই জন্যই তো বারবার ছেঁকা খায়। অপ্রাপ্তিতে টানটা বেশি। হ্যাঁ, অপ্রাপ্তিতে টান বেশি, কিন্তু আজকে তো হয়তো অপ্রাপ্তি নেই, কিছু না বলার অপ্রাপ্তি যদি থাকে সেটা পূরণ হোক না। এবং যে কোনো মানুষের জীবনেই একটা অপ্রাপ্তি থাকা ভীষণ জরুরি, এবং প্রেমের ক্ষেত্রে সেটা থাকলে বোধহয় জীবনটা আরো বেশি করে মধুময় হয়ে যায়। এবং সেটা কেন হয় সেটা একটু গানের মাধ্যমে আমরা জেনে যাই। অবক্ত কথা, যেটা কোনোদিন বলতে পারলাম না, অনেক কিছু বলতে চাইলাম কিন্তু সেটা বলা হলো না, এবং সেটা মনের দুঃখে ভাবছি যে দিওয়ালিতে যদি দেখা হয়, বাড়িতে আছে, কারণ দিওয়ালি মানে আমার অনেক রকম ব্যাপার আছে। দিওয়ালি চলে যাওয়া মানে দিওয়ালিতে যদি বলতে যদি না পারি, না এটা বিষয় তো মৌসুমী তো একটা গান গাই দেখতে হতে পারে, যে বাড়ির লোকটা তো এখানে বসে দেখছে না, টিভিতে দেখবে, তার উদ্দেশ্য তো কিছু হতে পারে। একদম আমরা সেই গানে চলে যাচ্ছি। এবং তুমি বলছিলে যে মানুষটা রবি ঠাকুরের কথা, সে সব জায়গাতে অবস্থান করে, জন্মলেও আছে, মরিলেও আছে। আমরা সরাসরি গানে চলে যাব। আমার পরানো যাহা তুমি তাই গো, আমার পরানো যাহা তোমার ছাড়া জগতে মোর কেহ নাই কিছু, আই গো আমার পরানো যাহা তুমি তাই গো আমার পরানো যাহা তুমি সুখ যোগে নাহি যাও সুখের সন্ধানে যাও, আমি তোমাকে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো আমার পরানো যাহা তুমি তাই গো আমার পরানো যাহা। আসলে আমারও পরানো যাহা চায় তুমি তাই, এটা বোধহয় প্রেমের আগের অংশ, কিন্তু বিয়ের পর কি এটা থাকে সেটা বোধহয় একটু কিরকম হয়ে যায়। না আমার ক্ষেত্রে থাকে, আমি বলবো না।
আমার আছে, আমি সবসময় বলি। সেই বলাটা কি স্বতঃস্ফূর্ত বলা? একদম, ক্যামেরার সামনে উপায় নেই, বাড়িতে দেখছি, আমি সবসময় বলি। এই নিয়ে আসবো। আর দীপ, হ্যাঁ হ্যাঁ, কানে কানে কাউকে বলছে কি? কানে কানে কাউকে কি বলেছো? তো দীপের কথা একটু বলি। দীপ সরাসরি আজকে কাশ্মীর থেকে, পুজোয় কাশ্মীর ঘুরতে গিয়েছিল, কাশ্মীর থেকে সোজা দমদম এয়ারপোর্ট, এবং দমদম এয়ারপোর্ট থেকে আমাদের এই স্টুডিওতে সরাসরি চলে এসছে, বাড়ি পর্যন্ত না গিয়ে একদম এখানেতে। দীপ, তুমি কাশ্মীর কেন গেলে এই পুজোর সময়? এত বান্ধবী, নতুন বান্ধবী হতে চলেছে, এরকম জায়গা প্রচুর বান্ধবী, প্রচুর বান্ধবী, ফ্যান ফলোয়ার্স, বান্ধবী না ফ্যান ফলোয়ার্স থাকে, সেখান থেকে কিছু কিছু জন বিশেষ বান্ধবী হয়ে ওঠে পরবর্তী ক্ষেত্রে। এই বিশেষ বান্ধবীর থেকে ওই বিশেষতর বান্ধবী পরবর্তী ক্ষেত্রে যারা এক হয়ে যায়। আসলে যারা গান করে তাদের কাছে আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজত্বে, কিন্তু কে যে রাজা হয় সেটা কিন্তু ভবিষ্যৎ ঠিক করে দেয়। দীপ, বলো। না, কাশ্মীর যাওয়াটা এবছর মানে খুবই আকস্মিক একটা সিদ্ধান্ত। মানে প্রত্যেক বছর পুজোতে অনুষ্ঠান করি, মানে ছ্যাঁকাঘাড় হয়ে পালাসনি? না না না, ওরকম কোনো ভয় নেই। প্রত্যেক বছর পুজোয় অনুষ্ঠান করি, এবছর একটু মানে একটু বিরতি থেকে একটু অন্যভাবে একটা সুযোগও এসে গেল কাশ্মীর যাওয়ার। সেই কাশ্মীরটা গেলাম ঘুরতে, খুব ভালো লাগলো। মিস করেছি অবশ্যই, আমি পুজোটা মিস করেছি। আমি প্রত্যেক বছরই মানে এখানকার যে পুজোর আমেজ সেটা তো আর অন্য কোথাও, ওখানে গিয়েও পুজো পেয়েছি, ওখানে গিয়ে বলতে আমি কাশ্মীরে পুজো পাইনি, আমি পুজো পেয়েছি দিল্লিতে। যাওয়ার সময়তেও মানে আমাদের যাওয়ার সময় না, ফেরার সময় যে ফ্লাইট সেটা দিল্লি হয়ে এসেছি। দিল্লিতে একটুখানি আমাদের মাঝখানে অনেকটা সময় ছিল, সেই সময়টা ওখানে যে সেই পুজো দেখে আসতে পেরেছি। তো সেই একটা মিস করা তো ছিলই, আর তার সঙ্গে যে ঘোরার আনন্দ এটাও ছিল। আর যেটা আমি কাজের কাজ করেছি, যে কাশ্মীরে গিয়ে আমি একটা গানের ভিডিও শুট করে এসেছি, সেটা কিছুদিনের মধ্যেই আসবে। তো সব মিলিয়ে পুজোটা এবারে একটু শোনা যেতে পারে। কোনটা? যে শুট করেছিস তুই? না, ওটা এখনো যেহেতু রিলিজ হয়নি, ওটা আমি একবারেই রিলিজ করব। নতুন গান? নতুন গান না, নতুন গান নয়, একটা হিন্দি গানের কভার করেছি। আচ্ছা। তো আমি শোনাচ্ছি, আমি অন্য একটা গান শোনাচ্ছি, ওটা যেহেতু এখনো রিলিজ হয়নি তাই ওটা এখন রিভিল করতে পারবো না। ঠিক আছে দীপ, তোমার স্পেশাল মানুষটার জন্য দীপ গাইছে, যে ক্যামেরার ওপারে যিনি দেখছেন এই অনুষ্ঠানটা যদি এখন দেখেন, দীপের যিনি স্পেশাল মানুষটি আছে তার জন্য দীপ এই গানটা করছে, দশমী স্পেশাল। আর দীপ, তোমার এই সিঁদুর খেলার অংশ হিসাবে তুমি একটু সিঁদুর খেলে নাও, একটু গালের সিঁদুরটা তার গালে একটু লাগিয়ে দাও। আজকে সে যদি দেখে থাকে, আমি তোমাকে বলছি, দীপ এখান থেকে লজ্জা পাচ্ছে, কোনো লজ্জার কোনো কারণ নেই। দীপ এখান থেকে, না এরকম কোনো ব্যাপার নেই, দশমীতে লজ্জার কোনো ব্যাপার নেই, লজ্জার কোনো, দশমীতে তো সিঁদুর লাগানো সব থেকে ভালো জায়গা, দুর্দান্ত একদম। তুমি গিয়ে দাও তার জন্য, তুমি তার জন্য। দীপ এটা ডেডিকেট করে তাকে গাইছে, দীপের প্রাণের মানুষ সে দীপকে ছেড়ে এবারের পুজো কাটিয়েছে, সেও খুব ভেঙে পড়েছে। দীপ, আমি বলছি দীপের হয়ে, তুমি ভেঙে পড়ো না, ও দীপ কিছুক্ষণের মধ্যে যাচ্ছে তোমার কাছে, তার আগে এই গানটা চলে দিই। धूप आए तो छाँव मिलाना, बारिशों की बारिशों में भीग सक जाना। धूप आए तो छाँव मिलाना, बारिशों की बारिशों में भीग सक जाना। जिया जाए ना जाए ना जाए ना उड़े पिया रे, जिया जाए ना जाए ना जाए ना उड़े पिया रे, पिया रे। मुस्कुराने की वजह तुम हो, गुनगुनाने की वजह तुम हो। जिया जाए ना जाए ना जाए ना ओरे पिया रे, जिया जाए ना जाए ना जाए ना ओरे पिया रे, पिया रे। অসাধারণ, অসাধারণ।
এ প্রেম যাওয়ার নয়। এ প্রেম যাবে না, এ যাবে না, এ প্রেম কখনো যেতে পারে না, যাবে না। আসলে মানবিমান হয়তো থাকতে পারে, তবে দশমীর দিন থেকে যদি পুজো শুরু হয় তাতে বা ক্ষতি কি? প্রেমের তো শুরু, প্রেম তো সারা বছর থাকবে, স্পেশাল দিনগুলোকে একটু কাছে পাওয়া। না, সব চরিত্র কাল্পনিক। না না, একদম, রবি ঠাকুর তো একদম। প্রেমকেও পুজোই বলেছে, একদম। এক ধরনের পুজোই তো প্রেম। একদম, অবশ্যই। সব ভালোবাসা ছাড়া কিছু হয় না। না, প্রেম অ্যাকচুয়ালি পুজোই। এটা মৌসুমীদি ভালো বলবে, রবি ঠাকুরের প্রচুর গান আছে, তাই না মৌসুমীদি? প্রেম পর্যায়ে, যেখানে প্রেমকে কিন্তু রবি ঠাকুর পুজোর আঙ্গিকেই কি দেখেছেন। আমরা নর্মালি যেটা ভাবি যে প্রেম মানি বোধহয় ওই দেহজ দেহজ, সহজ, চুমুজ, এটা নয় অ্যাকচুয়ালি। তাহলে প্রেমটাও এক ধরনের পুজো। একদম, তাহলে তো দেহতত্ত্বের গানে যেতে হবে, তাহলে তো দেহতত্ত্বের গানে যেতে হবে। সেটা তো প্রেম থেকেই। কিছু তোমার কাছে এই পুজোর প্রেম কিরকম? পুজোর প্রেমটা এখন পাস্টি হয়ে গেছে দাদা। তোমার কাছে পরকীয়াটা এখন স্পেশাল? না, সেটা না, মানে সাত পাকে ঘোরার পর আর নতুন করে পাক খাওয়ার কোনো রকম মানে প্রকাশ্য সুযোগ নেই। এখন পাক খাওয়াটা ওই চোখের মধ্যেই আবদ্ধ আর কি। ওই তবে পুজো মানে প্রেম থাকবে না এটা নয়, সেই প্রেমটা আপাতত কনভার্ট করে নিতে হয়েছে খাবারের প্রতি। পুজো মানেই খাবার, পুজো মানেই ঘোরা আনন্দ, আর প্রেমটা সেটা মনের মধ্যে থাকাটাই ভালো। আর নতুন করে পাক খেতে গেলে এবার অন্য পাকে পড়তে হবে, বিপাকে পড়তে হবে। পুজোতে খাওয়াটা হলো কোথায়? মানে প্রতিদিনই তো লোকের বাড়িতে খেয়ে খেয়ে কেটে গেল। খেয়ে কেটে গেল। জমিয়ে যেটা খাওয়া কবজি ডুবি। আজ বাংলা শুরু হওয়ার পর থেকে আর হয় না। একদমই না, একদমই না। আমরা সারাদিন সারা রাত্রি প্রায় মাঝরাত্রি পর্যন্ত গাড়িতে কেটে যায়, এবং আমাদের সঙ্গী বোধহয় ওই গাড়ির পিছনগুলো, ম্যাক্সিমাম সময়টা কেটে যায় গাড়ির পিছন, এবং অনেকটা হাওয়া খাওয়া। এবং তবে হ্যাঁ, আমরা এই যে পুজো পরিক্রমা ষষ্ঠীর দিন থেকে শুরু করেছি, যে পুজো পরিক্রমা শুরু হয়েছিল ষষ্ঠীর দিন বর্ধমান শহর থেকে, এবং আজকে এই দশমীর দিনেও আমরা যে পুজো পরিক্রমা করছি এই আমাদের স্টুডিওর বাইরে থেকে। তুমি আজকে জিনিস দেখলে কি, মিশনের কামারপুকুর মিশনের মহারাজরা দুঃখে ভেঙে পড়ছিল কেউ? এই প্রসঙ্গে জানিয়ে রাখি, আমরা সন্ধ্যেবেলায় কামারপুকুর মঠ ও মিশন থেকে সরাসরি সম্প্রচার দেখবেন আজ বাংলার পর্দায়। কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের দুর্গা প্রতিমা নিরঞ্জনের চিত্র আমরা সরাসরি তুলে ধরবো আজ বাংলার পর্দায়। এবং এই যেখানে আমরা ষষ্ঠীর দিন থেকে যেখানে বেরিয়েছিলাম, এবং আজকে প্রচুর মানুষের কাছে গেছি, মানুষের যে ভালোবাসা, এটা মানে আমরা এটাই আমাদের প্রাপ্তি, একদম বড় প্রাপ্তি। এবং এই ভালোবাসার জন্য আমাদের আরো বেশি দায়িত্ববোধ বোধহয় বেড়ে গেল এই ইয়েতে। আসলে ভালোবাসা তো থাকবেই, তবে হ্যাঁ যিশু, তুমি যেটা বলছিলে না, এই পরকীয়ার কথা বলছিলে, যে কোনো আর কোনো বাধা ইচ্ছে করে না, এরকম একটা মজার ঘটনা আছে, জানো তো? মজার ঘটনাটা এরকম যে এই স্বামী স্ত্রী, তুমি যেটা বলছিলে না যে ওইটার প্রেম থাকে না, ওই একটা অভ্যাস, একটা অন্যরকম ব্যাপার স্যাপার করে পাওয়া যায়। এরকম একটা দুর্গাপুজোর সময় একজন মানুষ তার স্ত্রীর রান্না তার কোনোদিনই অনুভূত হয় না। ওই যেমন হয়, তুমি রাঁধতে পারো না, সবাই এরকম হয়। তো তাকে তার বন্ধুরা যুক্তি দিয়েছে, স্ত্রী দুর্গাপুজো হচ্ছে, স্ত্রীকে গিয়ে বলবি যে তোমার রান্না ভীষণ ভালো, ভীষণ তাহলে দেখবি স্ত্রী প্রসন্ন হবে। এবার সে রাত্রিবেলা গেছে, অষ্টমীর দিন রাত্রিবেলা পরোটা খাচ্ছে, পরোটা এইসব খাচ্ছে, খাওয়ার পর বলছে আজকে যা পরোটা তুমি যা বানিয়েছো না, অসাধারণ। তারপরে তার স্ত্রীর তাকে মার, আমি এতে ভুল কি বললাম, বললো পাশের বাড়ি সেলি বৌদি আজকে পরোটা দিয়েছে বলে, ওই জন্য ভালো। এরকম বিড়ম্বনাও কিন্তু থাকে কিছু কিছু ক্ষেত্রে। তো আমরা কুসুমিতার গানে যাব, এবং তারপরে কুসুমিতার কাছ থেকে জানবো যে কুসুমিতার পুজোয় কিরকম ফ্যাশন কি হলো, প্রেম কিরকম হলো। আমি এবারে গোপন কথাটা বলবো, সেটা আমরা জানবো, ওটা আমিও ভাবছিলাম। এবার কুসুমিতার গানে আমরা সরাসরি চলে যাব। গানের পরে কিন্তু গোপন কথাটি রবে না, গোপন একদম একদম আমি বলবো। সাজাও গো
সময় কোকিল ডাকে খুব সুরে, বসন্ত সময় কোকিল ডাকে খুব সুরে, যৌবন বসন্ত এমন থাকতে চায় না ঘরে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চাহে প্রাণে চায়, মনে চাহে প্রাণে চায়, দিনে চায় ঝরে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসলে আমরা এই কুঞ্জ সাজাবো, কুঞ্জ সাজানোর পর প্রাণনাথ আসবে, তারপরে কি হবে নিশ্চয়ই জানবো। আমরা বিরতিতে চলে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন রূপনগর ফুড প্রোডাক্ট এবং আরামবাগ হোটেল এবং রিসোর্ট প্রাইভেট লিমিটেড প্রযোজিত আমাদের এই পুজোর বিশেষ আড্ডা, এই দশমী স্পেশাল অনুষ্ঠান। আপনারা দেখতে থাকুন, কোথাও যাবেন না, ফিরে আসছে একটা বিজ্ঞাপন বিরতির পর। শারদাকাশে আলোর রেখা সকলকে জানায় স্বাগত। রূপনগর ফুড প্রোডাক্ট এবং আরামবাগ হোটেল অ্যান্ড রিসোর্ট নিবেদন করছে মহাপুজোর আড্ডা। দেখুন ষষ্ঠী থেকে দশমী শুধুমাত্র আজ বাংলায়। गुड मॉर्निंग मॉर्निंग स्माइलिंग स्माइलिंग रुकना कर तो दिल मारी चाय सिंकिंग तुम पे खूंचे पार जस्ट वाटर खेले है में जज चार्मिंग मिल्क बाइट दोस्ती टाइट टाइट नेवर फाइटिंग गुड इवनिंग इवनिंग आई द फ्लाइट इन रुकना कर दो दिले दिल दा डांसिंग ट्याव 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 রূপনগর বিস্কিট 8 থেকে 80 খেতে ভালোবাসি। শারদাকাশে আলোর রেখা তোমার সাথে হবেই দেখা নবরূপে লাইট হাউস আরামবাগ হোটেল অ্যান্ড রিসোর্ট সম্মত ও রুচিসম্মত খাবার ও থাকার বিশ্বাসযোগ্য অত্যাধুনিক হোটেল আপনাদের সকলকে জানায় স্বাগত। রূপনগর ফুড প্রোডাক্ট এবং আরামবাগ হোটেল অ্যান্ড রিসোর্ট নিবেদন করছে মহাপুজোর আড্ডা। দেখুন ষষ্ঠী থেকে দশমী শুধুমাত্র আজ বাংলায়। गुड मॉर्निंग मॉर्निंग स्माइलिंग स्माइलिंग रुकना कर तो दिल मारी चाय सिंकिंग तुम पे खूंचे पार जस्ट वाटर खेले है में जज चार्मिंग मिल्क बाइट दोस्ती टाइट टाइट नेवर फाइटिंग गुड इवनिंग इवनिंग आई द फ्लाइट इन रुकना कर दो दिले दिल दा डांसिंग ट्याव 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 রূপনগর বিস্কিট 8 থেকে 80 খেতে ভালোবাসি। আমরা যে কুঞ্জ সাজিয়ে বসে রয়েছি এখানেতে সবাই মিলে আমরা বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম আপনাদের সাথে এই দশমী স্পেশাল অনুষ্ঠান নিয়ে। রূপনগর ফুড প্রোডাক্ট এবং আরামবাগ হোটেল অ্যান্ড রিসোর্ট প্রাইভেট লিমিটেড প্রযোজিত আমাদের এই পুজোর স্পেশাল বিশেষ অনুষ্ঠান, যে অনুষ্ঠান আমরা শুরু করেছিলাম ষষ্ঠীর দিন থেকে আজকে এই মহাদশমী
আজকের অনুষ্ঠান শেষ করার আগে আমাদের শেষ বিরতি আমরা নিয়ে নিয়েছি। আমরা যেখানে সবাই কুঞ্জ সাজিয়েছি এবং সেই কুঞ্জ কেউ 10 বছর আগে সাজিয়েছে, কেউ আরো অনেক আগে সাজিয়েছে, কেউ বা 2 বছর আগে সাজিয়েছে, কেউ সদ্য চলেছে। দীপ যেমন সদ্য কুঞ্জ সাজাচ্ছে, তার দীপের জন্য অপেক্ষা করছে, মালা সাজাতে চলেছে। হ্যাঁ, সাজাতে চলেছে না তার কি করে করবে। হ্যাঁ, ওর জন্য অনেকে অপেক্ষা করছে, প্রচুর ফ্যান ফলোয়ার্স রয়েছে এই মুহূর্তে। তো যাই হোক, আমরা যিশুর কাছে যাবো। যিশু, ও খুব ভালো গান করে, তো এরকম একটা তোমার একটা গান দিয়ে আমরা গান করে বলবো না, করতো বলবো। করবে, ও অসাধারণ গান করে সেটা বলছি। গান করতো এখন পেশাগত তাগিদে সেই গানের চর্চার মধ্যে নিয়মিত থাকা হয় না, তবু সুরে না থাকলে স্বরে তো রয়েছে। আর গান বিসর্জন হলো না বোধন হবে, এটাও জানা যেতে পারে। নতুন করে বোধন হবে, দশমীর দিন কিছু বিসর্জন হয় না, বোধন হয় সবকিছু। মা সবকিছু সবাইকে উদ্ধার করে দিয়ে যায়। চলো, তুমি চেষ্টা করছি। হ্যাঁ, চেষ্টা করো সেই মানুষটার উদ্দেশ্যে। কোন মানুষটা তুমিই জানো সেটা। হ্যাঁ, যিশুর গান, এই যিশু কিন্তু তার যে গান করবে, যিশুর একটা ব্যাপার হচ্ছে, যিশু যখনই গান করে আমরা খুব নস্টালজিক হয়ে পড়ি যিশুর গান শুনে। এমন সিচুয়েশন এমন গান দেয়, সেটা প্রেমের ক্ষেত্রে হতে পারে, আমাদের সভ্যতার ক্ষেত্রে হতে পারে, আমাদের দর্শনের ক্ষেত্রে হতে পারে। দেখা যায় যিশুর গানেতে আমরা কতটা নস্টালজিয়া ফিল করি। আমি চেষ্টা করছি এই গানটা একটু সাবজেক্টের থেকে একটু সরে গিয়ে। আমরা বাঙালি হয়েও অনেক বাঙালি আনাকে ভুলে গেছি, এখন আমরা পাশ্চাত্যকে অনেক কাছে নিয়ে এসেছি, তার উপরই গান। একতারা বাজাইব না, ঢোল বাজাইব না, একতারা বাজাইব না, ঢোল বাজাইব না, গিটার বাজাও অঙ্গ বাজাও রে। একতারা বাজাইলে মনে পড়া যায়, আর একতারা বাজাইলে মনে পড়া যায়, একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে। ধুতি পরিও না, শাড়ি পরিও না, ধুতি পরিও না, শাড়ি পরিও না, জিন্স আর ম্যাক্সি পরো রে। ধুতি শাড়ি পরিলে মনে পড়া যায়, এই ধুতি শাড়ি পরিলে মনে পড়া যায়, একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে। রাধিও না, পায়েস রাধিও না, রাধিও না, পায়েস রাধিও না, চাইনিজ আর মোগলাই না ধরে। শুক্ত পায়েস রাধিলে মনে পড়া যায়, এই শুক্ত পায়েস রাধিলে মনে পড়া যায়, একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে। হয়তো তাই যে একদিন বাঙালি ছিলাম, আজকে কি আমরা বাঙালি নেই? বাঙালি আছি কি না আছে সেটা বিতর্কের বিষয়। আমরা সত্যিই বাঙালি হিসেবে সবাই গর্বিত অনুভব করি। বিশেষ করে এই পুজোর 5টা দিন আমরা বোধহয় সব থেকে বেশি বাঙালি আনাতে বিশ্বাস করি। কারণ দেখুন, আমরা এখানে আড্ডা দিতে এসেছি, সবাই পাঞ্জাবি পরে এসেছি, মেয়েরা শাড়ি পরে এসেছে। কাল থেকে অবশ্য এটা একটু অন্য রকম চলে যাবে, আমরা আধুনিক বাঙালি হয়ে যাব। তাই আমি বলছিলাম যিশুর গানের মধ্যে অবশ্যই নস্টালজিয়া থাকে। এই নস্টালজিয়া যখন থাকে, আমরা একটু মৌসুমীদির কাছে যাও। মৌসুমীদি, আপনি তো ছোটবেলা থেকেই বিজয়া দশমীকে কিভাবে দেখছেন? এই বিজয়া দশমীকে আর এখনকার বিজয়া দশমীটা কিরকম আপনার কাছে? বিজয়া দশমী তখন ছোটবেলায় যেটা দেখা, সেটা মায়েরা সিঁদুর টিঁদুর খেলতে যেত, এটা দেখতাম পাড়ার প্যান্ডেলে। হ্যাঁ, তখন একটু অন্যরকম ছিল, কারণ ছোটবেলায় দেখা আমার শহরের পুজো। আর তারপর তার পরবর্তী মানে আমার সিঁদুর খেলার সময় সেটা হচ্ছিল গ্রামের পুজো। সেখানেও খুব ভালো, আমাদের নিজেদের বাড়ির পুজো হয়, নিঃসন্দেহে খুবই ভালো, খুব আন্তরিক।
আর এখন তো মিলেমিশে একাকার, এখন আর নির্দিষ্ট করে কিছু নয়, যখন যেখানে চান্স পাওয়া যায় আর কি। মৌসুমী, তোমাদের সময় এটা ছিল কি ওই পলিথিন নিয়ে বাড়িতে বাড়িতে প্রণাম ঢুকে মিষ্টি নিতে যাওয়া? সেটা ছোটবেলায় ছিল, এটা একটা অদ্ভুত একটা মজার ব্যাপার ছিল। আজকের বাচ্চারা জানেই না, মানে প্রত্যেকের বাড়িতে প্রণাম করতে যাওয়া হতো। শুধু একবার, একটা বাড়িতে অনেকবার, অনেকবার যাওয়া হতো, নাড়ু পাওয়া যায়। হ্যাঁ, শুধু নাড়ু নয়, মিষ্টি এবং মিষ্টি ব্যাগ করতো, এটাও দেখা গেছে। মানে হাসিরই কথা, আমার বড় মা একটি গর্ত করা রসগোল্লা, মানে আমি ছোট তখন, গল্প শোনা, গর্ত করা রসগোল্লা মানে দিয়েছে, তাকে দিয়েছে। পরবর্তী মানে তারপর বড়মার কাছেই ফেরত এসছে, ওটা চিনতে পেরেছে বড়মা। মায়ের বলছে যে ওটা দেখ, এটা ঘুরেছে, এটা আমারই রসগোল্লা। আজকে নেই, আজকে ব্যাপারটা নেই, তো আর সেরকমটা নেই। বাচ্চারা তো যাই এটা জানি না, এখন প্রণাম ব্যাপারটাই উঠে গেছে। আবার কি আমার মনে আছে, আমি তো আর খুব বুড়ো এখনো হয়নি, মন থেকে তো একদম বাচ্চাই আছি আমি। তো আমি দেখেছি না, আমি করেছি নিজে, 15 পয়সা করে দাম ছিল পোস্ট কার্ড। আমি তো যে পুরো একটা ব্রাঞ্চ এত কিনে আনতাম, মানে 40টা 50টা, যত আত্মীয় স্বজন আছে বাচ্চা থেকে আর কি এটা করতাম। ওই বিজয়ার প্রণাম নিয়ে ওখান থেকে বলে চিঠি লেখাটা শিখে গিয়েছিলাম। পরে যেটা প্রেমপত্র টেমপত্র হতো আর কি, ওই বিজয়ার প্রণাম নিয়েও, ভালোবাসা নিয়েও, শুভেচ্ছা নিয়েও, আর ছোটদের ভালোবাসা, এই বিষয়টা আর কি। খুব ছোটবেলাতে আমি ডাক বাক্সের ঠিক একদম ওই পঞ্চমীর আগের দিন এরকম ফেলতাম। ছুটি থাকতো, আমার ধারণা ছিল যে দশমীর দিন পাবে একটা হিসাব করে, কিন্তু ওই সময় তো পেতো না। তো আরেকটু বড় হওয়ার পর ওই হিসাব করে ফেলতাম, যাতে দশমীর দিন লোকজন এটা পায়। আর প্রতিদিন অপেক্ষা করতাম কটা রিপ্লাই, যে চিঠি বিলি করে তাকে জিজ্ঞাসা করতে, আমার নামে চিঠি নেই, আমার নামে চিঠি নেই। পেতাম 15টা 20টা এরকম চিঠি পেতাম। পোস্টকার্ড ব্যাপারটাই তো মজার এখন ছিল, এখন মানে ওই হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে মানে সবটাই মেসেজ হয়। এবং সবথেকে বড়, এত হোয়াটসঅ্যাপে এত মেসেজ ঢোকে, কে পাঠালো না পাঠালো দেখারও সময় হয় না। আলটিমেটলি দেখা যায় একটাই মেসেজ অনেক জনের কাছ থেকে আসছে। আমি দেখেছি, ধরো আমি একটা খুব ভালো মেসেজ লিখলাম, হ্যাঁ নিজে লিখলাম, এটা 4 লাইন একটা কিছু, সেটা দুদিন পরে তোমার কাছে 10-12 জন পাঠিয়ে দিল, এটাও হয়। একদম। তো আমরা এরকম এই নস্টালজিয়া মুহূর্তে মৌসুমীদির কাছ থেকে একটি গান শুনবো। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে হাজির হয়েছি, এবং আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে রাত্রিবেলা ঠিক সন্ধ্যে 6:30 থেকে আজ বাংলায় আপনারা সরাসরি দেখতে পাবেন কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের দুর্গা প্রতিমা নিরঞ্জন। মৌসুমীদির গানে চলে যাই আমরা সরাসরি। থেকে দূর ছিল কেন আধারে, কাছে থেকে দূর ছিল মিলনের মাঝে বিরহ করায় বাধারে, কাছে থেকে দূর ছিল কেন আধারে, কাছে থেকে দূর ছিল। সম্মুখে রয়েছে সুধা পারাবার, নাগাল না পায় তবুও খেটার না পায়। সম্মুখে রয়েছে সুধা পারাবার, নাগাল না পায় তবুও খেটার না মিলনের মাঝে বিরহ করায় বাধারে,
একবার যদি গাও, এই কাছে থেকে এই একটা কি গাই ছিল না একদম শেষটা একদম শেষ অংশটা কাছে থেকে দূরে চলে গেলে এটা মানে কি গাই একদম মানে শেষটা যেটা অন্তরার শেষটা। সম্মুখে রয়েছে সুধা বারবার, নাল না হয় তবু অঙ্গীকার না। সম্মুখে রয়েছে সুধা বারবার, নাল না হয় তবু অঙ্গীকার না। আরো ভুবন রমিকে বলি আধারে, কাছে থেকে দূর ছিল কেন আধারে, কাছে থেকে দূর ছিল মিলনের মাঝে বিরহ কানায় বাধারে, কাছে থেকে দূর ছিল কেন আধারে, কাছে থেকে দূর ছিল। আমি যে জন্য বলছিলাম যে আজকে বিজয়া নয়, দেখো এই গানের কথাগুলো শেষে দেখা হয়েছে মিলনের মাঝে বিরহ থাকে, আজকে তো বিরহের দিন হতে পারে কিন্তু কিছুটি বিচ্ছেদের নয়, তাই তো মৌসুমী? একদম এটাই বারবার আমি প্রমাণ করতে চাইছি যে কিছুতেই বিজয়া নয়, বিজয়া শব্দতে তীব্র আপত্তি আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের গানে উনি বারবার এটাই বলেছেন যে দুটো পরস্পর বিরোধী জিনিস দুটো সবসময় একসঙ্গেই থাকে, না হলে বিরোধী জিনিস পাশাপাশি না থাকলে চলা যায় না। ঘটনাই ঘটবে। যেমন আলো আমার আলো গানটাতেই নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে। এবং সবচেয়ে অদ্ভুত লাগে অনেকেই এটা মনে করে নাচে জন্ম নাচে মৃত্যু পাচ্ছে পাচ্ছে, তাহলে বোধহয় এটা মৃত্যু চেতনার গান। না, কিন্তু একদম এটা মৃত্যু চেতনার গান নয়। না, রবীন্দ্রনাথ সব থেকে জীবনে যেটাকে ভালো কাছে টেনেছেন সেটা হচ্ছে মৃত্যুকে। এত সহজে মৃত্যুটাকে উনি বারবার বলেছেন, ওই মমচিত্তে নৃত্যে কে যে নাচে তাতা থই থই, এটা মমচিত্তের গান। জীবন আর মৃত্যু সবসময় পাশাপাশি নৃত্য করতেই থাকে, এটাকে অত্যন্ত সহজভাবে নিতে। আসলে পৃথিবীতে বোধহয় সব থেকে যদি কোনো সত্য কিছু থাকে সেটা হচ্ছে জীবন আর মৃত্যু। সব থেকে বড় সত্য মৃত্যু, জন্মিলে মরতে হবে, এর থেকে বড় সত্যটা কিছু নেই। সুতরাং মিলন যদি থাকে সেখানে বিরহ থাকবে। কাজেই বিজয়া শব্দতে আপত্তি প্রথম থেকে অনুষ্ঠানে জানিয়েছি, শেষে আবারও জানালাম। ওই জন্যই মৌসুমী থেকে আমি নতুন করে গাওয়ালাম যে আজকে কিছুতেই বিজয়া নয়, আজকে শুভ দশমী। শুভ দশমী। আসলে এই কারণেই কাল থেকে আবার একটা বোধন শুরু হবে। একদম আজ থেকেই, যখনই আজকে শাস্ত্র মতে যখনই সুতো কাটা হয়ে গেছে আরেকটা বোধনের অপেক্ষা, আরেকটা বোধন কিন্তু অপেক্ষা করছে। হিসাব মতো কিন্তু বোধন শুরু হয়ে গেছে। তাহলে হাউস অন্তত মানুষ আজকে বিজয়া নয়, একদমই একদম শুভ দশমী। শুভ দশমী। এই আবহ নিয়ে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে গেছি। কুসুমিতার গান শুনবো এবং দীপের গান দিয়ে আজকের আমরা অনুষ্ঠান শেষ করবো। আমরা কুসুমিতার গানে চলে যাচ্ছি। সুজলা ধরণী মাগো
আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আজকের এই দশমীর আড্ডা আমরা শেষ করবো। আর যেখানে আমাদের আবহটা যেটা ছিল যে আজকে শুভ বিজয়া নয়, শুভ দশমী, আবার আজ থেকে একটা শুরু হলো নতুন বোধন। এবং এই যে পুজোর এই কটা দিন আমরা যেভাবে আনন্দ করলাম, যেভাবে কাটালাম, সবাই খুব সুখ স্মৃতি নিয়ে কাটিয়েছি এই দুর্গা উৎসব। এবং কাল থেকে আবার একটা নতুন দিন আমরা শুরু করব নতুন উদ্যমে। সারা বছরে ভালো ভালো কাজ করার অক্সিজেন বোধহয় এই কয়েকটা দিনে আমরা সংগ্রহ করেছি, এবং ছুটি যেহেতু রয়েছে আরো কয়েকটা দিন আমরা সংগ্রহ করে নেব লক্ষ্মী পুজো পর্যন্ত, তারপরে নতুন উদ্যমে ঝাঁপানোর একটা ব্যাপার থেকে যাচ্ছে। দীপ কিন্তু একটা আমার গোপন কথা বলতে বাকি রয়েছে। হ্যাঁ, গোপন কথা আমরা শুনবো, কিন্তু দীপ একটা ফ্রেশ অক্সিজেন নিয়ে পলাশদা কিন্তু বলতে দিচ্ছে না, নানা বলবোই না। আমি একটা কথা বলছি, মানে আজকে আমাদের এই আমরা যে কজন আছি, আমাদের এখানে আমরা যে কজন বা পর্দার ওপারে যারা দেখছে, আমার এই এতক্ষণ এই গত 1 ঘন্টায় যে ধারণাটা হলো, আমাদের মধ্যে সব থেকে সাহসী ব্যক্তি বোধহয় পলাশদা। হ্যাঁ, বোধহয় তাই। কারণ হচ্ছে পাশে বউকে বসিয়ে রেখে এবং নিজের কাহিনীটা, ওই যে খাওয়া দাওয়ার যে বিষয়টা ছিল, নিজের ঘটনা, সেই ঘটনা থেকে অন্যের ঘাড়ে চাপিয়ে এতক্ষণ কিন্তু দিব্যি বসে রইল এবং কথা আলোচনা করে ফেললো, মানে নিজের ঘটনা অন্যের ঘাড়ে চাপাচ্ছে এবং বউ পাশে বসে টলারেট করছে, ও হাসছে। এই একটা গোপন কথা ছিল, কিন্তু বলাছে। আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই কদিন ধরে যারা যন্ত্র দিয়ে আর কি গান গাইতে সাহায্য করছে, প্রণব আর বাপ্পা, তো এই বোধন আর বিসর্জন নিয়ে প্রণবের একটি গল্প আছে। না, ওই গল্পটা একদম অন্যরকম। এই প্রণব যখন ছাত্রাবস্থা, ও আমার কাছে থাকতো, মাঝখানে অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি, আবার কিছুদিন আবার হচ্ছে, তো বেশ কয়েক বছর ছিল। কিরে বছর 3-4, 7 বছর ও আমার কাছেই ছিল, আমার বাড়িতে। তো দুজনে একসাথে একটা এরকম ছোট্ট খাটে শুতাম, মাঝে মাঝে কুলাতো না বলে ওই বিছানাটা মাটিতে পাততাম, পেতে আমরা দুজনে শুতাম। উনি খুব ভালো রান্না করতে পারে, ওই হেভি রান্না করে খাতোর কাছে আমি অনেক কিছু রান্না শিখেছি। তো এই প্রণব প্রথমে কিন্তু গান গাইতো, এবং সেটা করতো এই ভাটিয়ালি গান, বাউল গান, মূলত ফোক গানটা গাইতো। তো হঠাৎ করেই আমার এক দাদার কাছ থেকে একটা গিটার নিয়ে চলে এসেছি। তো ও তখন আমার কাছে থাকতো, এখান থেকে পড়তো, অর্থনৈতিক অবস্থা খুব ভালো ছিল না, এবার অর্কেস্ট্রাতে গান গাইতে যেত। তো প্রতিদিন তো সুযোগ পেত না, কারণ ওই ফোক শিল্পী না চাইলে ও তো লাগবে না ওকে। তো ও দেখলাম হঠাৎ করে আমার গিটারটা নিয়ে বাজাতে শুরু করলো, সারা দিন রাত গিটার বাজাচ্ছে। কি হলো? বলে আমি গিটারটা শিখবো। বললাম কেন? না দাদা, যারা হ্যান্ডস তারা কিন্তু প্রতিটা স্টেজে সুযোগ পায়, তাহলে আমার পয়সা বেশি রোজগার হবে। কোনো গিটারিস্ট হবে, আস্তে আস্তে রীতিমতো ভালো গিটার, হয়তো কলকাতায় গেলেও গিটার শিখতে শুরু করলো কয়েক বছর ধরে। কোনো গিটার, তারপর থেকে আর প্রণবের সাথে যোগাযোগ নেই, কোনো গিটারটা বাজারে আমি জানি। হঠাৎ করে একদিন দেখলাম প্রণব এই যন্ত্রটি, অর্গ্যান বোধহয় সম্ভবত, অর্গ্যান বাজাচ্ছে এবং নিজের একটা টিম খুলে নিয়েছে। ওর নিজস্ব একটা টিম আছে, সম্ভবত দিশা নাকি ছন্দম, তো দিশায় গিটার বাজাচ্ছে। হ্যাঁ, ছন্দম অর্কেস্ট্রা নিজে। তো একটা বড় টিম খুলেছে এবং ও তার কর্তা ব্যক্তি, এবং ওই একটা আজকে এনেছে, পেমেন্ট কম পাবে বলে হয়তো, অনেকগুলো আছে দুখানা, হ্যাঁ, দিয়ে বাজাচ্ছে। আমি বললাম কি ব্যাপার? বলো দাদা, গান গাইতাম, সবাই সুযোগ দিত না, গিটার বাজাতাম, তো গিটারও দেখছি মাঝে মাঝে ল্যাং মারছে। দূর, সবচেয়ে হিরোকে না যেটাই বাজায়, তো সেই জন্য আমি এটা বাজানো শিখলাম, শিখে এটা আমি কিনে ফেলেছি, কিনে আমি এটা বাজাচ্ছি। গল্পটা কেন বললাম প্রণবের কথা, কারণ এই যে বলছি না বোধন আর বিসর্জন, এই ব্যাপারটা ও কিন্তু একটার পরে একটা জিনিস টপকেছে, একটার পরে একটা হার্ডেল পেরিয়েছে, পেরিয়ে কিন্তু ওই জায়গাটাতে গেছে, বাকিগুলো কি ভুলে গেছে? কোনো বলার কথাও না, তুমি বললে না যে টিম যে খুলেছে, এই যে টিমের লিডার, ধরো রিহার্সাল হচ্ছে, এই যে এখন তো এই পুজো থেকে নতুন মরশুম আমরা ধরি সবাই, যে পুজো থেকে আমাদের নতুন মরশুম শুরু হচ্ছে, 15 আগস্টকে ধরা হয়। তো তার আগে যে এই যে বর্ষাকালটা অফ সিজন থাকে, যে রিহার্সাল হয়,
প্রণবদা রিহার্সালে থাকে, প্রণবদাই কিন্তু ওখানে রিহার্সালের কর্তা ব্যক্তি হয়ে, কারণ যখন একটা গিটারের পার্ট কেউ বাজাতে বসে ও সেটা বাজিয়ে দেখিয়ে বাজাতে জানে, গানটা গাইতে জানে, গিয়ে দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ, ওই সব টেকনিক্যাল ভাষায় কি সব বলে যে শুদ্ধমা লাগছে না, কোমল গা লাগছে না, এসব বলে। আবার যখন তবলা কখনো কখনো দেখি যে বাজাচ্ছে, ঢোল বাজাচ্ছে, তাকে বলছে কি ফাঁক হয়ে যায়, কি সোম ফাঁক হয়ে যাচ্ছে না, কি বলে। আমার নাটকে হয়েছিল, লালনকে নিয়ে নাটক করছি, যে লালন করতো সে অসুস্থ নেই, সারা রাত রিহার্সাল প্রণব যে স্টেজে লালন করেছে, তারপরে উৎপলদাতে দ্বীপ করেছে, এবং জেলাতে আমরা সেরা হয়েছি, রাজ্যে দ্বিতীয় হয়েছিলাম। উৎপলদাতে দ্বীপ তাতে অভিনয় করেছে, তাতে আমি সেকেন্ড। হ্যাঁ, ও জনার্দনের ক্যারেক্টার। উৎপলদাতে দ্বীপ মানে ভীষণ কঠিন একটি নাটক, তাত্ত্বিক নাটক কমিউনিজমের উপর করেছে। আবার এরকমও ঘটনা, আবার এরকমও ঘটনা রয়েছে, মানে ওরা যে নাট্য দলে নাটক করতো, সেই দল একটি প্রত্যন্ত গ্রামে নাটক করতে গেছে, সেখানে গিয়ে দেখছে অডিয়েন্স একদম অন্যরকম, সেখানে ঘোষণা করা হয়েছে একরকম, আর করতে গেছে নাটক কেউ শুনছে না। ওটা তো বলাই যাবে না, মানে মাইক্রোফোন কাজ করছে না, লোকে ঢিলি ছুটছে, এরকম ছুটে মারছে, একটা মাইক্রোফোনে ক্যাচ করছে না, তো কি হবে, লোকে মারছে প্রায় 10-12 হাজার দর্শক। তো প্রণব ক্যারেক্টার, প্রণব ওই ক্যারেক্টারের বালি দেয়ানগঞ্জ, প্রণব ওই মাইক্রোফোন নিয়ে গান গাইতে শুরু করলো, নাটক হলো না, বলে এত ভালো শিল্পী থাকতে তোমরা এত নাটক কেন করছিলে, গান কেন গাও? তাহলে তো একটা গান শোনা পড়ে। একদম একদম প্রণবদার গান, আমি এবং ফোক গান। কত তুলাই নাটকেরই গান হোক, যেটা আমাকে ঘুম থেকে তুলে নিয়ে নাটক করানো হয়েছিল, আমি করেছিলাম বাজে কাজ। তো এরকম আমার অনেক অভিজ্ঞতা আছে, ঘুম থেকে উঠে, দীপও আমাকে ঘুম থেকে উঠেই করতে হয়েছিল। লালন বলে হে জাতির কি রূপ, দেখলাম না নজরে, সব লোকে কয় লালন কি যা সংসারে, সব লোকে কয় লালন কি যা সংসারে। লালন বলে জাতির কি রূপ, লালন বলে জাতির কি রূপ, দেখলাম না নজরে, সব লোকে কয় লালন কি যা সংসারে। সুনত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান, সুনত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান। বামুন চিনি কইতে প্রমাণ, বামুন চিনি কইতে প্রমাণ, বামুনি চিনি কি করে, সব লোকে কয় লালন কি যা সংসারে, সব লোকে কয় লালন কি যা সংসারে, সব লোকে কয় লালন কি যা সংসারে। নমো 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 সুন্দরী মম জননী জন্মভূমি, আজকে ওই গ্রামের মানুষ চলে যাচ্ছে, তখন এই গানটি ছিল মরা নাটক, শুভঙ্কর চক্রবর্তীর লেখা। এবং আরামবাগের নাট্য ইতিহাসে মরা নাটকটা একটা দৃষ্টান্ত স্থাপন করেছিল। প্রচুর শো করেছি আমরা, এবং প্রতি জায়গাতেই লালন ওই বাউলটিকে নিয়ে ঝামেলা ভাগতো আর কি। এটা প্রথমে শ্রীদীপ বলে একটি ছেলে করতো, পরবর্তীতে টিম ভাগাভাগি হলো, আমাদের তখন শো 2-3 দিন বাকি আছে। প্রণব, তারপর সুরজিৎ বলে একটা ছেলে এক সময় করেছে, এবং এই দৃশ্যটার সময় অদ্ভুত ব্যাপার ছিল, একটা গ্রামে মরা মরেছে, এবার হিন্দুরা বলছে যে একে আমরা পোড়াবো, আর মুসলমানরা বলছে একে আমরা কবর দেব, এই নিয়ে একটা আর কি সংঘর্ষ। তখন ওই প্রণবের এই গানটি আর কি, যে বাবুরা তোমরা এটা নিয়ে মারামারি করছো, তো এর কি জাত আছে, মৃত্যুর পর কি কারো জাত হয়? জাত তো হয় না বোধহয়। এই গাছ লালন আজও প্রাসঙ্গিক এই কারণে, এই যে দুর্গা পুজো বা দুর্গা উৎসব, এই কার উৎসব? মানুষের উৎসব। একদম কেউ হয়তো তাত্ত্বিক মতে আমি পুজোটা দিই, আমি হয়তো তপস্যার মন্ত্রটা করি, আরেকজন করে না, কিন্তু উৎসবটার ভাগ তো সবাই। সেই প্রতিমা সবাই দর্শন করে, মণ্ডপও সবাই দর্শন করে, আলোকসজ্জাও সবাই দর্শন করে। হ্যাঁ, এবং প্রচুর মুসলমান আছে যারা মূর্তি বানায় বা আলোকসজ্জার কাজ করে। এবং
কালকে যে আলোচনা চলছিল আমাদের এই আড্ডাতে, যে এখন তুমি দেখতে পাবে প্রচুর এই দুর্গোৎসবে সেক্রেটারি, প্রেসিডেন্ট, কেন মন্ত্রী ফিরাদ হাকিম বড় পুজো সঙ্গে যুক্ত, আরামবাগে যে কালী পুজো হয়, চারটি সেক্রেটারি, উৎসবটা বড় কথা, মিলন ক্ষেত্রটা বড় কথা, জাতিটাতে কি বাজায় আসে যায় আসে, এইগুলোর বিজয়া হয়ে যায়। যারা এইগুলোতে বিশ্বাস করে তার বিজয়া হয়ে যায়, দশমীটা বেঁচে থাকে, ধর্মের কুসংস্কারটা বিজয় হয়ে যাক, মনুষ্যত্ব বেঁচে থাক, এটাই কিন্তু আমাদের একমাত্র এই বিজয়া দশমীর দিন আমাদের একমাত্র কাম্য। আমরা প্রত্যেকে খুব ভালো থাকবো এবং আগামী দিনে সুস্থ চিন্তা করব এবং অপরকে সুস্থ চিন্তা করাবো, এই আশা নিয়ে আরো একবার প্রত্যেককে জানাচ্ছি শুভ বিজয়া, শুভ বিজয়া দশমী নয়, একদমই শুভ। আরো একবার আপনাদের প্রত্যেককে জানালাম এবং অনুষ্ঠানের এই শেষ পর্যায়ে এসে আরো একবার আপনাদেরকে জানাই, আপনারা সরাসরি আজ বাংলার পর্দায় চোখ রাখবেন। সন্ধ্যা 6:30 থেকে আমরা সরাসরি কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিমা নিরঞ্জনের চিত্র সরাসরি তুলে ধরবো এই আজ বাংলার পর্দায়। আমরা এখন সরাসরি দীপের গানেতে চলে যাব এবং দীপের গান দিয়ে আজকে আমরা অনুষ্ঠান শেষ করব। আমাদের স্টুডিওতে যারা আজকে এসেছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। মৌসুমী, আপনাকে ধন্যবাদ জানাই আমাদের স্টুডিওতে আসার জন্য। আজকে অ্যাকচুয়ালি যারা এখানে আছে সবাই আমাদের ধন্যবাদ জানানোর মতো কেউ নেই, সবাই আজ বাংলা পরিবারের সঙ্গে জড়িত এবং যাদেরকে ভীষণভাবে ধন্যবাদ দিতেই হয়, যে মানুষগুলোর সাহায্য ছাড়া আমরা এই কদিন পুজো পরিক্রমা বলুন, এই আড্ডা করতে পারতাম না, সেই রূপনগর ফুড প্রোডাক্ট এবং আরামবাগ হোটেল অ্যান্ড রিসোর্ট প্রাইভেট লিমিটেড, এই দুই কোম্পানির কর্ণধারকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই, কারণ তাদের সাহায্যেই কিন্তু আজকের এই অনুষ্ঠান আমরা কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি। তাদের কাছে আমরা ভীষণভাবে কৃতজ্ঞ। আরও একবার আপনাদেরকে শুভ দশমী জানিয়ে আমরা দীপের গানে চলে যাচ্ছি এবং দীপের গান শুনতে শুনতে আমরা আজকের এই অনুষ্ঠান। সন্দীপদা একটু আগে যে কথাটা বললো যে বিজয়া শুভ দশমী, বিজয়া নয়, মানে আমরা কোনো কিছুকে ত্যাগ করছি না, আমরা ত্যাগ করছি না, আমরা নতুন করে শুরু করছি, কিন্তু কোথাও গিয়ে তো একটা ত্যাগ থাকতেই, মানে যে আমরা মানে আমি যদি একদম খুব মানে পজিটিভ ভাবে, খুব পদার্থগত ভাবে যদি দেখি, তাহলে যে আমরা যে প্রতিমাটাকে আনছি সেই প্রতিমাটাকে তো আমাদের ত্যাগ দিতেই হচ্ছে। যদি সেই প্রতিমাটাকে ত্যাগ না দিই তাহলে একটা সেই সারা বছর ধরে একটা সাড়ম্বরে থাকা সেই ব্যাপারটা, এত জমবে মানুষ থাকার জায়গা, রাস্তায় মানুষ থাকার জায়গা থাকবে না। তো সেই প্রতিমা নিরঞ্জন, যেটা একটু আগে পলাশদা তুমিও বললে যে কামারপুকুরের প্রতিমা নিরঞ্জন আজকেই দেখানো হবে সন্ধ্যে 6:30 থেকে, তো সেই প্রতিমা নিরঞ্জনকে উদ্দেশ্য করেই আমি একটা গান গাই। এই গানটা বেসিক্যালি পুরো পুজোটাকেই রেখেছে, কিন্তু আমি যেহেতু আজকে পুজোর একদম শেষ, উৎসবের শেষ অংশটা, আসলে দিনের শেষে এই কথাটা বলতে হয়, ঠাকুর থাকবি কতক্ষণ, ঠাকুর যাবি বিসর্জন। একদমই তাই। আশ্বিনেতে মেঠো হাওয়ায় কাশের বনে দোল দিয়ে যায়, ঢাক বাজে আর ঢোল বাজে ওই দশভুজা রানীরা। কৈলাসতে বাপের বাড়ি এসেছে পার্বতী, সঙ্গে গণেশ কার্তিক আর লক্ষ্মী সরস্বতী। কৈলাসতে বাপের বাড়ি এসেছে পার্বতী, সঙ্গে গণেশ কার্তিক আর লক্ষ্মী সরস্বতী। অষ্টমীতে সত্যি পুজোর লগ্ন এলে পরে, শতেক প্রদীপ জেলে মায়ের বরণ ঘরে ঘরে। অষ্টমীতে সত্যি পুজোর লগ্ন এলে পরে, শতেক প্রদীপ জেলে মায়ের বরণ ঘরে ঘরে। বিজয়াতে শ্বশুর বাড়ি ফিরবে ভগবতী, সঙ্গে গণেশ কার্তিক আর লক্ষ্মী সরস্বতী। কৈলাসতে বাপের বাড়ি এসেছে পার্বতী, সঙ্গে গণেশ কার্তিক আর লক্ষ্মী সরস্বতী। যে নবমীর ছায়া নামে সাঁঝের আকাশ জুড়ে, সবার যেন মন ভরে যায় বিষাদের সুরে। যে নবমীর ছায়া নামে সাঁঝের আকাশ জুড়ে, সবার যেন মন ভরে যায় বিষাদের
এ বাপের বাড়ি এসেছে পার্বতী সঙ্গে গণেশ কার্তিক আর লক্ষ্মী সরস্বতী ওই শোনো শোনো কেঁদে বলে পূজারও আমি না তলে বিদায়েরই শাড়িধা ঠাকুর থাকবে কতক্ষণে ঠাকুর যাবে বিসর্জন 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 ঠাকুর থাকবে কতক্ষণে ঠাকুর যাবে আমি যে নিজে রূপনগর ফুড প্রোডাক্ট এবং আরামবাগ হোটেল অ্যান্ড রিসোর্ট নিবেদন করছে মহাপুজোর আড্ডা।